যাব। আমি একটা জল্পনার প্রকল্পের শিকার হয়েছি। আজকেও বিধানসভা আমাকে যদি জিজ্ঞেস করলেন কবে আমি তৃণমূলে জয়েন করেছি, আমি খুব আশ্চর্য হয়েছি। এবার আমের মরশুম ভালো ছিল, আমি বালুরঘাটে খুব ভালো আম খেয়েছি, আশা করি আপনারাও খেয়েছেন। তা সত্ত্বেও দেখেছেন যে বসন্তে কিছু আমের মুকুল এলো, মুকুল ঝরে গেল। আমি এটা জানাতে চাই, আমি ঝরা মুকুল নই, আমি বালুরঘাটের বিধায়ক অশোক রায়। আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে বালুরঘাট থেকে নির্বাচিত হয়েছি, কিন্তু বিধানসভা আমি বলেছি, আজকেও বলছি যে আমি গঠনাত্মক বিরোধিতা অর্থাৎ কনস্ট্রাকটিভ অপোজিশন করতে চাই। জীবনের বেশিরভাগ কর্মজীবন কেটেছে আর্থিক উপদেষ্টা হিসেবে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমার কাছে কোনো পরামর্শ চান, স্ট্রিক্ট কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে, গোপনীয়তা রক্ষা করে আমি তাকে যথাযথ পরামর্শ দেব। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে। দল বদলের রাজনীতি নিয়ে নৈতিকতার প্রশ্ন উঠতে পারে, আমি সেই প্রশ্নে যেতে চাইছি। ঘটনাটি আমাদের হরিয়ানা। 1967 সালে হাসানপুরের মাননীয় বিধায়ক গয়ালাল 15 দিনের মধ্যে 3 বার দল বদল করেন। উনি কংগ্রেস থেকে যুক্তফ্রন্ট থেকে আবার কংগ্রেস থেকে আবার যুক্তফ্রন্টে যান। তো এইরকমই একটা ঐতিহাসিক পদক্ষেপের সময় যখন উনি যুক্তফ্রন্টে ফিরে এসেছেন, তখনকার হরিয়ানার মুখ্যমন্ত্রী রাও বীরেন্দ্র সিং ওকে নিয়ে চণ্ডীগড়ে যান এবং আপনাদের মতো সাংবাদিকরা ওকে জিজ্ঞেস করেন কি হলো। রাও বীরেন্দ্র সিং বলেছিলেন, নাও গয়া রাম ইজ আয়া রাম। তো আমি আপনাদের একই বলতে চাই, আমি গয়া রামও নই, আমি আয়া রাম। আমার গয়া কিংবা আয়া হওয়ার কোনো ইচ্ছে নেই। যে আগামী 5 বছর গঠনাত্মক বিরোধিতার মাধ্যমে আমার কাজ চলবে, এবং এর মানে এই নয় যে সরকারের শত্রুতা করা। সরকারের যদি কোনো প্রয়োজন থাকে আমাদের পরামর্শে নিশ্চয়ই দেব, খুব খুশি হয়ে দেব। আমি ডক্টর অশোক রায়, ফেক ডক্টর, আমার ইঞ্জেকশন দেওয়ার ক্ষমতা। কিন্তু গোপনীয়তা সেই কারণে, যখন আপনি কোনো আর্থিক উপদেশ দিচ্ছেন তখন অনেক সময় জানতে হয় যে কি অবস্থাটা কি, এবং আপনি হয়তো সমস্ত অবস্থাটা যদি জানেন যে সবার সামনে বলে দেবেন, তাহলে সেটা বলতে চান। যখনই আলোচনা হয়, দুটি দেশের মধ্যেও যখন আলোচনা হয়, একটা বৈদেশিক নীতি সবকিছু বাইরে বলা যায় না। গোপনীয়তা মানে যখন আমার কাছে কেউ পরামর্শ চাইছেন, আমাকে যদি কিছু বলেন এবং বলেন যে এটা আমি তোমাকে বলছি, গোপন রেখো, তাহলে গোপন রাখতে হবে। আমি প্রথমেই নির্বাচনের সময় বলেছিলাম যে আমি পয়সা চুরি করতেও আসিনি, ক্ষমতার জন্য আসিনি। ভেবেছিলাম পশ্চিমবঙ্গের কাছ থেকে অনেক পেয়েছি, নেইনি কিছু। আর এখনো যখন গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই, আমার খুব ঘুরে বেড়াই, তখন লোকগুলোকে আমার নিজের বলতে পিএসসি চেয়ারম্যানশিপ পেলাম না। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে নৈতিক দিক থেকে এটা ঠিক হয়েছে কিনা, সেটা বিচারাধীন। তাছাড়া জনতা বিচার করবে। আমি তো ইন্টারেস্টেড পার্টি। পিএসসি চেয়ারম্যান নাকি গাড়ি আছে, সেটা বিরাট ব্যাপার। গাড়ি অনেক চলেছে, কিন্তু তাহলেও পিএসসি বলে আমার পিএসসি হচ্ছে সরকারের সিএম, চিফ মেডিকেল অফিসার। সেই চিফ মেডিকেল অফিসার যদি আমি যথার্থ না হই, তার থেকে ভালো কেউ থাকেন, মুকুলবাবু যদি আমার থেকে ভালো হয়, আমার কোনো আপত্তি নেই। না, মুকুলবাবুর বিষয়টা না, বিষয় হচ্ছে যে সরকার, যে প্রশ্ন আপনার দলও তুলেছে একাধিকবার, যে শাসক দল সরকার তারা টাকা খরচ করছে, আবার তারাই সেই খরচের জাস্টিফাই করছে।
এইটা নৈতিকতার দিক থেকে বা নীতিগত দিক থেকে এটা কনভেনশনালি গোটা দেশে কোথাও নেই। এটা তো আমি বললাম একটা জলপথ জললকা। প্রশ্ন হচ্ছে মুকুলবাবু কে? মুকুলবাবু কি বিজেপি না তৃণমূল? এই কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই কঠিন প্রশ্ন এখন বিচারাধীন। মাননীয় স্পিকার এটা বিচার করছেন। উনি অনেক সময় ধরে সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে উনি এটার সিদ্ধান্ত নিচ্ছেন। উনি ওই সিদ্ধান্ত নিন, আমাকে কিছু বলার নেই এসব। আর একটা জিনিস আপনি বললেন, মানে দ্বিতীয়বার যেটা বললেন যে আমার মানে বলতে ভুলে গেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের কোনো মন্ত্রী আপনার কাছে এই ধরনের কোনো অফার কিছু বা কোনো কথা আমি বলেন? অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, কোনো কিছু পান না, কিন্তু কিন্তু আমি বলছি যে আমরা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে নবান্নের একটি বিশ্বস্ত জায়গা থেকে কেউ কোনো একজন বিশিষ্ট অর্থনীতিবিদ আপনার সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করছে এরকম, এবং তার তরফ থেকেই আপনার কাছে এটা গিয়েছিল। এর কি কোনো তৃণমূলের অর্থমন্ত্রী, তৃণমূল সরকারের অর্থমন্ত্রী হওয়ার জন্য কোনো প্রস্তাব গেছে কি? অমিত মিত্রের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে আপনার? অমিত কথার গল্প আমি আপনাদের কাছে প্রথম শুনছি। আজকে আরেকজন বললেন এরকম রাখে আছে, এর কোনো সত্যতা নেই। এরকম শোনা কিন্তু যে অমিত মিত্র শুধু না, আপনার দীর্ঘদিনের সহকর্মী যার সঙ্গে আপনার সুসম্পর্ক আছে, যিনি আগে কেন্দ্রীয় সরকারের উপদেষ্টা ছিলেন, কৌশিক বসু, তার মাধ্যমে আপনাকে অ্যাপ্রোচ করা হয়েছে। আমার সঙ্গে কৌশিকের কোনো কথা হয়নি, অমিতদার সঙ্গে কোনো কথা হয়নি। আর আমার সগোত্রের লোকদের নিয়ে, আমার সগোত্রের লোক অর্থনীতি তাদের সঙ্গে সবারই আমার খুব সুবিধা, ওরা কেউ আমার সঙ্গে কথা বলে। সেটা হচ্ছে যে আপনি বলবেন পরিষ্কার করে, মুখ্যমন্ত্রী যদি রাজ্যের উন্নতি করবে কোনো উপদেশ চান, আমি শুধু এখানে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী আমার কাছে উপদেশ চেয়েছেন এক এক সময়, আমি দিয়েছি। এটা আমার কর্তব্য। বলছি আপনি এই মুহূর্তে এই রাজ্যের বিরোধী দলের অংশ, যদি মুখ্যমন্ত্রীকে বার্তা দিলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যা আপনাকে উপদেশ দিতেন প্রস্তুত। ওটা তো আমি বিধানসভায় বলেছি যে আমি বিধানসভাটা আপনি যদি দেখেন বেস্ট ট্রেডিশনস অফ ডেমোক্রেসি, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম হচ্ছে, হ্যাঁ রাজনৈতিক ব্যাপারে আমরা লড়াই করি, কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে উন্নয়ন হচ্ছে সেখানে বিরোধী দল আমাদের এক এক জায়গায় হতে পারে যে একজন, আপনি বিশ্বাস করেন ডান দিক দিয়ে যাওয়া উচিত, আমি বিশ্বাস করি বাঁ দিক দিয়ে যাওয়া উচিত, এবং দুটোর কোনো সমীহা করা সম্ভব, দুটোই জাস্টিফাই করা যায়। কিন্তু কতগুলো জিনিস তো খুব সহজ, সেখানে তো আমরা একমত। আমি বালুরঘাটে আমার প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের, তার সঙ্গে একবার দেখা হয়েছে, যখন প্রথম দেখা হলো, এখন তার মোটামুটি ঘনিষ্ঠ বন্ধু। আমি প্রথমেই বলেছিলাম আমরা শত্রু নই, আমরা প্রতিপক্ষ, আমাদের যুদ্ধটা একই জিনিস। আমি অন্তত এটা বিশ্বাস করি, যে দলেরই আমরা তো কাজ করছি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য। আমি তো মন্ত্রী হওয়ার জন্য লড়াই করছি। তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ করছে বলে আপনি মনে করেন? দেখুন, এই তো এই প্রেস কনফারেন্স এখন আপনি করে ফেললেন পশ্চিমবঙ্গের আমি বললাম, সেটা তো আমি প্রথমেই বলেছি। আমি দুটো জিনিস বারবার বলেছি, যে পরিকাঠামোগত একটা বিরাট খামতি রয়েছে পশ্চিমবঙ্গে। একটা জিনিস আমি প্রত্যেক মাসে দুবার করে উপলব্ধি, এটা বালুরঘাট যাওয়ার সময়, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34, ওইটা হচ্ছে পশ্চিমবঙ্গের মেরুদণ্ড। আমি দেখলাম মুম্বাই থেকে আহমেদাবাদ 570 কিলোমিটার, ওটা বোধহয় 8 ঘন্টা এরকম কিছুতে হবে। এখন মুম্বাই থেকে দিল্লি একটা রাস্তার কথা হচ্ছে 1200 কিলোমিটার, 12 ঘন্টায় যাবে। আর আমি এখানে আমার প্রিয় পশ্চিমবঙ্গে এসে দেখছি যে 470 কিলোমিটার বালুরঘাট যেতে আমার 13 ঘন্টা লেগে যায়। আমার তো ইচ্ছে করে একটা প্রাইজ ঘোষণা করব, যে কেউ যদি কলকাতা থেকে শিলিগুড়ি এই 570 কিলোমিটার 12 ঘন্টাও নয়,
যদি 16 ঘন্টায় করতে পারি আমি 1 লক্ষ টাকা প্রাইজ দিই। তো একটা পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের যে অবস্থা, ছাল চামড়া উঠে গেছে, বাজার বসেছে, সেখানে এনক্রোচমেন্ট হয়েছে, ন্যাশনাল হাইওয়ের ওপর ড্রাম রাখা আছে, ব্যারিয়ার রাখা আছে, সেখানে গরু বেরোচ্ছে, লোক বেরোচ্ছে, সাইকেল বেরোচ্ছে। তো এই রাস্তায় যদি যাতায়াতই না করা যায়, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে, জিনিসপত্র যাচ্ছে, তার খরচা বেড়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে বন্দর, কোনো বড় জাহাজ কলকাতা বন্দরে আসতে পারে না, হলদিয়ায় আসতে পারে না। উপকূলবর্তী যে সমস্ত প্রদেশ দেখবেন, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, এদের একটা গভীর সমুদ্রে বন্দর রয়েছে। আমাদের গভীর সমুদ্রে বন্দর নেই। কবে হবে, কি হবে, আমার জীবনদশা হবে কিনা সেটা, কিন্তু আজকে আপনি আলোচনাটাকে ঘুরিয়ে দিচ্ছেন। আজকে এই আলোচনার অবকাশ নয়, তো পরে হবে। তো আশা করি আর এই জল্পনার প্রকোপের শিকারের প্রকোপ হতে হবে না। আমি আছি, বেশ আছি, ভালো আছি, এবং চেষ্টা করব সাধ্যমতো গঠনাত্মক বিরোধিতা। বিজেপি বিধায়ক হিসেবে থেকেই, বালুরঘাটের বিজেপি বিধায়ক হিসেবে থেকেই রাজ্যের এই যে সার্বিক সমস্যাগুলো আপনি তুলে ধরলেন, এইগুলোর সমাধানে অংশ নিতে আপনি কি পারবেন? যদি পাই, সুযোগ পাই, নিশ্চয়ই। অধিবেশন যদি হয়, অধিবেশনে বলবো। অধিবেশনে আমাকে আমার পক্ষ কতটা সময় দেবে, মাননীয় স্পিকার কতটা সময় দেবেন, তার উপর নির্ভর করবে। তা নাহলে এখন তো সবে শুরু করেছি, লিখবো, বলবো। আপনারা যদি আমার কথা শোনেন, আপনাদের সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই। তাছাড়া আমার তো আসার কোনো কারণ নেই। আমি বহুদিন চাকরি করেছি, পেনশন পাই, আমি সুখে ছিলাম। অনেকে বলে সুখে থাকতে বলতে গেলাম, কিন্তু মনটা পড়েছিল পশ্চিমবঙ্গে, সেই জন্য এসেছি। আমার শেষ প্রশ্ন, আপনি কি মনে করছেন যে হঠাৎ করে মাত্র বিজেপির এখন বলতে গেলে 71 জন বিধায়ক, তার মধ্যে অশোক লাহিড়ী তৃণমূলে যাচ্ছেন, এই বিষয়টা ভাসিয়ে দেওয়া জল্পনা বা খবর, এটাই কোনো ষড়যন্ত্র হিসেবে আপনি কি দেখছেন? দেখুন, ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবকিছুতে ষড়যন্ত্র দেখে। ষড়যন্ত্র কোথার থেকে এসছে আমি জানি না। এ তো শার্লক হোমসকে লাগাতে হবে, কিংবা আমাদেরকে ব্যোমকেশ থাকলে হয়তো ব্যোমকেশ হতে বার করতে পারতেন, দেখিয়ে। কিন্তু এ সম্বন্ধে আমি বিশেষ চিন্তা করি না, কারণ বার করেই কি হবে, এ করেছে। আমি একটা আপনার এই প্রসঙ্গে একটা উদাহরণ নেবো, সেটা হচ্ছে কালকে কুণাল ঘোষ নাচারিতে একটা টুইট করেছেন লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে, যে তিনি ভবানীপুরে প্রচারে আসেননি, এর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং পাল্টা আবার লকেট চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি উত্তরাখণ্ডে রয়েছেন, উত্তরাখণ্ডে তিনি অবজারভার রয়েছেন তার জন্য। এবং আপনার ক্ষেত্রেও সেই একই জিনিস, এবং জল্পনা ভাসিয়ে দেওয়া, এটা কি কোথাও একটা মনে করছেন যে একই সরলরেখার মধ্যে চলছে, যে এই বিজেপিকে বারবার করে ডিস্টার্ব করা, বিভিন্ন সময় বিভিন্ন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে যাওয়া, এইটাকে কোথাও একটা রাজনৈতিক একটা, মানে কি বলবো, ভাঙার একটা কৌশল বলে? আর আমি এই প্রশ্নটা একটু সাপ্লিমেন্ট করবো, সেটা হচ্ছে এমন একটা পরিস্থিতিতে এই জল্পনাটা ভাসানো হচ্ছে বা ভাসছে, যখন পশ্চিমবঙ্গে বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র, যিনি ইলেকশন করে শোনা যাচ্ছে তিনি থাকতে চান না, তিনি ভোটেও লড়েননি, সেরকম একটা পরিস্থিতি যখন একটা ভয় তৈরি হচ্ছে, তখনই আপনার নামটা বেশি। মানে এটাকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করার চেষ্টা করছে ভাঙার জন্য বিজেপি, কি বলবো? দেখুন, এটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতি যদি দেখে, ভারতবর্ষের রাজনীতি, যেহেতু আমি নির্বাচন বিশ্লেষণ করলাম, একটা পিরিয়ডাইজেশন আছে, কতগুলো অধ্যায় আছে। পণ্ডিত নেহরুজির সময় ছিল, উনি একচ্ছত্র অধিপতি, কংগ্রেসের রাজনীতি। 60-এর দ্বিতীয়ার্ধে শুরু হলো কম্পিটিটিভ পলিটিক্স। এখন যেটা হয়েছে, এখন কম্পিটিটিভ পলিটিক্স একটা চূড়ান্ত পর্যায়ে। আগে আমরা কি দেখেছি, 1967 সাল থেকে 71 সালে যেটা বললাম, সরকার গঠন হচ্ছে, বিরোধী পক্ষরা চেষ্টা করছে ওই সরকার থেকে লোক ভাঙিয়ে সরকার গঠন। আপনারা আমাদের মাননীয় নেতা আশু ঘোষের নাম শুনেছেন?
আমরা ছোটবেলায় শুনেছি 67 সালে যখন যুক্তফ্রন্ট সরকার গিয়ে শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছে, তখন ছোট ছিলাম, ক্লাস 9-10 পড়ি। গল্প শুনতাম পার্ক সার্কাসে এমএলএদের দিয়ে রেখেছে। তখন তো এত টাকা পয়সার চাল ছিল না, তখন কাগজে করে তোদের নাকি গলদা চিংড়ি খাওয়াচ্ছে। এখন এমএলএ গলদা চিংড়ি খাইয়ে পাওয়া যাবে আরো কিছু বেশি দিন। কিন্তু যেটা আমার আশ্চর্য লাগছে যে এখন রাজনৈতিক প্রতিযোগিতা এমনই হয়েছে, শুধু বিরোধী পক্ষ সরকার পক্ষের বিধায়ক ভেঙে নিয়ে এসে সরকার ভাঙার চেষ্টা করছে, সরকার পক্ষ দেখছে যে ভবিষ্যতে কি হতে পারে, তার জন্য বিরোধী পক্ষকে দুর্বল করার চেষ্টা। কিন্তু এগুলো যে বললেন, এগুলো বড় বড় তাবর তাবর নেতাদের খেলা। আমি সামান্য মানুষ, এরা কেন করছেন, কি করছেন? দেখুন, বিধায়ক যায় কিসের জন্য? দুটো কারণে, একটা ভয় আর একটা হচ্ছে লোক। ভয় হচ্ছে কি বেরিয়ে যাবে, আর লোক হচ্ছে কিছু প্রাপ্তি হবে। এখন অব্দি আমার ভয়ও নেই, লোক। যেখানে এসছি আবার বলি যে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করেছে, বালুরঘাটের জনগণ আমাকে নির্বাচিত করেছে। আগামী 5 বছর বিজেপি বিরোধী পক্ষে থাকবে, বিরোধী পক্ষে হয়েই থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আবার বলছি, সরকার যদি আমার কোনো পরামর্শ চায়, আমি গোপনভাবে দিতে রাজি আছি। এবং যেটা সত্যি বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন হবে সে কথা বলব, খুশি হয়ে কোনো আপত্তি। ধন্যবাদ। আর আমাকে জড় করার স্বীকার করবেন। ঠিক আছে।